আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভাঙায় আবারও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাপাল্টা ধাওয়া। ফরিদপুরের সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে ফের মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এরপর জানাবো জামাত ইসলামের ৩ দিনের কর্মসূচি ঘোষণা। পেয়ার পদ্ধতিতে নির্বাচন ৫ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কর্মসূচির আওতায় আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছাড়াও ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এদিকে যুবদের ছোট প্রচেষ্টাই দেশের সবথেকে বড় অর্জনের পথ তৈরি করবে বললেন প্রধান উপদেষ্টা। দেশের তরুণদের স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রমকে ভবিষ্যৎ নেতৃত্ব গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুবদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে। এবারে জানাবো বিকেলে ৫টার পর বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে কুমিল্লা প্রশাসন ব্যবস্থা নেবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খুবই আসন্ন দ্বিতীয় সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তা লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নতুন দিক নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী বিকাল ৫টার পর বহিরাগতরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে কঠোর নিষিদ্ধ এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং সর্বশেষ জানাবো গাজায় জাতিসংঘের 10টি ভবন ধ্বংস করে দিল ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাতিসংঘের অন্তত 10টি ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গত 4 দিনে ইসরায়েলি হামলায় গাজা সিটির ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থা UNRWA সব ভবন ধ্বংস করে দিয়েছে। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে 60টি স্কুল ও 2টি ক্লিনিকও রয়েছে, যা হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। আজ এই তথ্য জানিয়েছে সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভাঙ্গায় আবারও মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান আন্দোলনের দ্বিতীয় দিনে ফের মহাসড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার চালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এতে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান জানান, এই ধরনের সহিংসতার ঘটনার প্রতিবাদে তারা পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ নির্দেশনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর থেকে ঢাকা খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বেলা 11টা পর্যন্ত বাস, ট্রাক, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। এরপর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পারে এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার চালিয়ে অবরোধ করে এলাকাবাসী। এর পাশাপাশি ঢাকা খুলনা মহাসড়কে সুদ্দি বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক আটকে দেয় তারা। প্রসঙ্গত, ফরিদপুর 4 আসন ভাঙ্গা সদরপুর চরভদ্রসন উপজেলা নিয়ে গঠিত, আর নগরকান্দা ও সালতা উপজেলা ছিল ফরিদপুর 2 আসনে। কিন্তু 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশনে প্রকাশিত গেজেট অনুযায়ী ফরিদপুর 4 আসনে হামিদ্দি ও আলগি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এরপর 5 সেপ্টেম্বর থেকে ফুঁসে ওঠেন ভাঙ্গা আন্দোলনকারীরা। তাদের 2টি ইউনিয়ন ফিরে পেতে টানা কয়েকদিন অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। অবস্থায় সেখানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
জামাত ইসলামের ৩ দিনের কর্মসূচি ঘোষণা। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে ৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। কর্মসূচির আওতায় আগামী ১৮ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছাড়াও ১৯শে সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬শে সেপ্টেম্বর জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সোমবার ১৫ই সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের। সময় সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা না দিলে এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে। কর্মসূচির আওতায় আগামী ১৮ই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করা হবে। জুলাই সনদের আইনি ভিত্তি সহ এসব দাবি জানিয়ে আসলেও সরকার তাতে কর্ণপাত করছে না, তাই দাবি আদায়ে গণ আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি। এদিন সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বাংলাদেশ জামাত ইসলামী ৫ দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো: ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ২. আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী সরকারের সব জুলুম, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যুবদের ছোট প্রচেষ্টাই দেশের জন্য বড় অর্জনের পথ তৈরি করবে বললেন প্রধান উপদেষ্টা। দেশের তরুণদের স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করবে বলে মনে করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস। তিনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তাকে মূলত দেশের তরুণেরা ক্ষমতায় বসিয়েছে। তিনি তরুণদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সব রকমের কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তরুণদের নতুন বাংলাদেশ গড়তে সমস্ত যুব শক্তিদের একসঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশটাকে একটি সুন্দর পরিস্থিতির মধ্য নিয়ে আসার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি নির্বাচনটি সুষ্ঠু সময়ে ঘোষণার মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের কাজ চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য এই ধরনের কার্যকলাপ শুরু করেছেন, যেটা দেশের জন্য খুবই ভালো একটি অবস্থানে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তিতে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। বিকাল ৫টার পর বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই আসন্ন দ্বিতীয় সমাবর্তন শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা বহিরাগত রয়েছেন তারা যেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারে সেজন্য সেখানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল যে পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন পরিস্থিতি শান্ত করার জন্য। কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে যেন এই বিষয়গুলো খুব সুন্দরভাবে হ্যান্ডেল করা যায়, সেজন্য তারা একযোগে কাজ করতে শুরু করেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বহিরাগতরা ইউনিভার্সিটির ভিতরে ঢুকে বিভিন্ন সমস্যার সৃষ্টি করে থাকেন, এজন্য তাদেরকে মূলত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকাল ৫টার পর বহিরাগতদের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ করা হলো। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ প্রদান করা হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা কিংবা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর চাপানো প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।